পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 4 উপজেলা, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এক ঘন্টার ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর, বিধ্বস্ত অসংখ্য ঘরবাড়ি, গাছপালা। আম লিচু বাগানের পাশাপাশি ক্ষতি হয়েছে কৃষিতেও। বাড়িঘর তোরও ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙে। আম, কাঁঠাল, জাম, মেহগুনি, লিচু ভাঙে গেছে ধরে। নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধে লক্ষাধিক মানুষের পানিবন্দী জীবন। কলকারখানার বর্জ্য মিশিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে ভোগান্তি। করতে পারি না, চাউল সবকিছু নষ্ট হয়ে গেছে। পানি দিয়ে বুঝতে যাইতেছে, এক বুক পানি, রোডও এক বুক পানি। দুদিনেও জ্ঞান ফেরেনি নেত্রকোনায় মৃত নারীর পাশ থেকে উদ্ধার শিশুর। মেলেনি স্বজনদের সন্ধান, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ম্যানুয়ালি আমরা চেষ্টা করছি অজ্ঞাত নারীর আইডেন্টিফিকেশনের জন্য। এই রহস্য উদ্ঘাটনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। রাজশাহীর বানেশ্বর হাটে গুটি আমের পর উঠতে শুরু করেছে গোপাল ভোগ। সপ্তাহখানেক পর জমবে পুরোদমে, দাম কমার অপেক্ষায় ক্রেতারা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার ও আওয়ামী লীগ। বাড়িঘর নির্মাণ সহ ভুক্তভোগী কৃষকের পাশেও আছে সরকার। পটুয়াখালীর খেপুপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম। পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ মিথুন, ছবি তুলেছেন পার্থ রায়। গেল রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয়েছে ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ, সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এই জেলায় প্লাবিত হয়েছে ৯,০০০ পুকুর, হাজারো ঘের, বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে এসে স্বচক্ষে দেখেন দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া ও পাথরঘাটার পরিস্থিতি। এরপর পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মোজাহরউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে, যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় অসহায় উপকূলবাসী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকার প্রধান। স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। শিগগিরই মেরামত করে দেওয়া হবে দুর্যোগে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট আর বাঁধ। এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন, কাজে এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলের যোগাযোগ, যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায়। এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে
ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো। অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই দুশ্চিন্তায় উপকূলে মানুষ। অবশ্য রিমাল আঘাতের 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর অনেকটা আশ্বস্ত করেছে স্থানীয়দের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা যা করা দরকার তাই করবে সরকার। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ। খুলনার কয়রা সহ বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। দুর্বিষহ দিন কাটছে দুর্গতদের। অনেকে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করছেন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। খুলনার কয়রায় রিমাল আঘাতের ক্ষতচিহ্ন। দশালিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে এখনো। এতে উপজেলার আটরা, গোবিন্দপুর, জয়পুর সহ অন্তত 12টি এলাকার মানুষ পানিবন্দী, কাটাচ্ছেন দুর্বিষহ সময়। নিজেরাই নেমে পড়েছেন বাঁধ মেরামতে। পাইকগাছার বেলুট ইউনিয়ন ও দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নেও ক্ষতি হয়েছে বাঁধের। সময় মতো যদি খেয়াল করতো, এখানে যে এসও সাহেব আছেন, এনার তদারকি অত্যন্ত নাজুক। যখনই ভেঙে যায় তখন এই আমাদের এলাকার মানুষ দিয়েই বেশি এটা সংস্কার করা হয় এবং আমরা পানির থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। প্রতি বছর ভেঙে গেলে একটা ঘর ভাঙিয়ে একটা গরিব মানুষ সে ঘরে তৈরি করে উঠতে পারে না। কয়রায় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। আমরা যার মন্ত্রণালয় যে সমস্যাগুলি হয়েছে, আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী দিব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু করব। বাঁধ ভেঙেছে পিরোজপুরেও। টগরা, মরবাছুয়া সহ বিভিন্ন স্থানে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইন্দুরকানি ও মঠবাড়িয়ার বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বসতঘর, আসবাবপত্র, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। ঘরটার সব ভাঙে চুরে গেছে এবং আমাদের বাসন কোসন যা কিছু ছিল মালামাল কিছুই আমরা পাই নাই। 48 ঘন্টা বন্যা একভাবে চলতে আছে। এই জায়গার মানুষ অসহায় পর্যন্ত কেউ ভাত পানি রাঁধতে পারতেছে না। পাটা পাইলিং শক্তভাবে পাটা পাইলিং দেওয়ার দরকার। পাটা পাইলিং না দিলে এই ভেরি ব্যাগ টেকবে না কিছুতে। বরগুনাতেও ভাঙা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় উপকূলের মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, খুলনার কয়রায় আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্রবীর, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং বাঁধ মেরামতের কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন বিস্তারিত। নতুন করে প্রতিদিনই প্লাবিত হচ্ছে। জিনে 2বার জোয়ার আসে, 2বারই প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। কারণ খুলনার কয়রায় দশালিয়ার মহারাজপুর ইউনিয়নে যে বাঁধটি ভেঙে গিয়েছিল, আমরা একটু যদি দেখাই, সেই বাঁধটি এখনও পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। 2টো জায়গায় বাঁধটি ভেঙেছে এবং যেখান দিয়ে প্রতিনিয়ত জোয়ারের সময় পানি প্রবেশ করে, বিস্তীর্ণ এলাকা তলিয়ে থাকে, আবার ভাটির সময় সেখান দিয়ে পানি বেরিয়ে যায়। গ্রামবাসী গতকাল চেষ্টা করেছিল বাঁশ, ব্যাগ, বিভিন্ন জিনিস দিয়ে কোনোভাবে বাঁধটি আটকানো যায় কিনা, সেটা করে তারা ব্যর্থ হয়েছে। তারা ভাটিতে যখন এটি সংস্কার করেছিল, ভেবেছিল যে পানি প্রবেশ করবে না, কিন্তু জোয়ারের আবার প্রবল পানির চাপে সেটি উপচে পড়ে ভেঙে চুরে একদম পানি ঢোকে। আমরা যদি এলাকার মানুষের সঙ্গে কথা বলি, বাঁধটি কেন মেরামত করা সম্ভব হয়নি? বাঁধ তো মেরামত করার জন্য চেষ্টা করতেছে, পানি উন্নয়ন বোর্ড তো অনেক গাফিলতির কারণে বাঁধটা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তারা অনেক আশ্বাস দিচ্ছে কিন্তু তারা আসছে না ওঠে। পানি উন্নয়ন বোর্ডের লোক এখনো এখানে আসেনি, কাজ করেনি? না, এখনো আসেনি, তারা এখনো কাজ করেনি। তারা বলছে যে আমরা খুব শিগগিরই আসবো, কিন্তু তারা আশা দিয়ে আসছে না। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। বাঁধটি যে মেরামত করা যায়নি, এর ফলে এলাকাবাসীর কি ধরনের অসুবিধা হচ্ছে? ঘর বাড়ি ভেঙে গেছে, তারপরে এই যে ঘের ডুবে গেছে, পুকুর ডুবে গেছে, গরু ছাগল মারা গেছে, মানুষ ঘরেও বন্দী হয়ে রয়েছে, রাস্তার উপরে আছে। এই আরও অনেক ক্ষতি হয়েছে। আর এই গ্রামের মানুষের নির্ভর হলো এই ঘেরের উপরে। সেই ঘেরে ডুবে গেছে, এখন মানুষের কোনো আয় রোজগার নাই, মানুষ সব রাস্তার উপরে আছে। মানুষের আয় রোজগার নাই, মানুষ রাস্তার উপরে। কারণ জোয়ারের যখন পানিতে ঘরে প্রবেশ করে তখন তারা রাস্তায় আসতে বাধ্য হয় এবং এই অবস্থায় তাদের প্রতিদিন
জীবন জীবিকা চলছে। তারা বলছে রান্না করার জায়গা নেই, ঘরের খাবার নেই, ঘরের আসবাবপত্র সব কিছু বিনষ্ট হয়েছে। তাই যত দ্রুত সম্ভব বাঁধটি মেরামত করার দাবি জানিয়েছে তারা। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের 4 উপজেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। সহায় সম্বল নিয়ে ছুটছে বানভাসীরা। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসন বলছে মানুষের দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানানো হয়। জৈন্তাপুর উপজেলা সদরের পাশের এই গ্রামে গভীর রাতেই বাড়িঘরে ঢুকে পড়ে পানি। রাতভর শঙ্কায় কাটলেও সকালে ঝুঁকি নিয়ে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা ভুক্তভোগীদের। যারা আগে গ্রাম ছেড়েছেন তারা ভুগছেন খাবার সংকটে। সব লয়ে গেছে কি আমরা কাল থেকে উপবাস, কোনো সাহায্য পাইছি না। এলাকার মানুষে গিয়া মানুষের বাচ্চাই আনছে, কিছু আশ্রয় নাই, খানি নাই। কালকে থাকি কিদার পেটের কিদায় মরতাছি ভাই। কালকে সকাল থেকে আমরা পেটে কোনো খানি নাই, প্লাস খুব কষ্টে আছি আমরা। উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এই গ্রামে উদ্ধার তৎপরতা শুরু হয় সকাল থেকে। নিজেদের শেষ সম্বল নিয়ে উঠে পড়েন অজানার পথে। মানুষ টানি টানি আনতাছি, ছোট ছোট বাচ্চান বাড়িতে হয়েছে ভাই, সব ভিজিয়া যার, বাড়ি ডুবিয়া যার। আমরার বাড়িত খমর সমান পানি আসলো, কোনো প্রশাসন আইছে না আমরা ফায়ার সার্ভিস সাহায্য করার লাগি। পাশের বাড়িতে যা যান বাঁচাচ্ছে, সারা রাতে পানির মধ্যে দাঁড়াইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্যার। সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলা সদরের সাথে কানাইঘাট উপজেলার যান চলাচল বন্ধ। সদরের বাজারগুলোতেও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান। রাতকে বেশি বাড়িছে, এখন একটু কম হইলে এরপরেও নিরাপদ নাই। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার খমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর মানে বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। পানিবন্দী প্রায় 2.5 লাখ মানুষ। জকিগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্লাবনের খবর পেয়ে উপজেলাগুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। মানুষ পানিবন্দী হয়েছে, জৈন্তাপুর এবং কানাইঘাটে একটু পরিমাণটা বেশি, গোয়াইনঘাটেও আছে। তো আমরা এখানে উদ্ধার কার্য পরিচালনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই পরিস্থিতি আরো 2-3 দিন থাকতে পারে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, সিলেটের জৈন্তাপুরে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। যাব তার কাছে। রিপন, দুর্গত এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কি সেটি একটু জানতে চাই। ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সেটাও বলবেন। শাওন, ইতিমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে শুকনো খাবারের যে ব্যবস্থাটি দরকার, যারা এই মুহূর্তে তাদের বাড়ি ঘরে রয়ে গেছে তাদের জন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটু আগেই উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি যেসব এলাকায় মানুষজন এখনও রয়েছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করছেন এবং তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তাদেরকেও স্থানীয় জনপ্রতিনিধিরা খাবারের ব্যবস্থা করছেন। সকাল থেকে আমরা দেখছিলাম। কিন্তু অনেকেই আবার অভিযোগ করছেন যে তারা যারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি, বিভিন্ন স্থানে উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন দোকানপাটে আশ্রয় নিয়েছেন। সে সকল জায়গায় আসলে মূলত এই খাবারের সংকটটি রয়েছে। সেখানে কেউই আসছেন না খাবার দিতে এবং তাদেরও সেখানে সেই ভাবে খাবার প্রস্তুত করার কোনো ব্যবস্থা নেই। তারা এক কাপড়ে বলতে গেলে বাড়ি থেকে বেরিয়েছেন। তাদের জন্যই মূলত এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে, এবং সেখানে গেলেই মূলত তাদের যে খাবারের সংকট সেটি দূর হবে। আরেকটি বিষয় বলে রাখি শাওন, যে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। যদি বলি যে গত প্রায় 9 ঘন্টায় পানির বিভিন্ন নদীর পানি কিন্তু বেশ কয়েক সেন্টিমিটার পানি কমেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে ওজানে যদি ভারী বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানি কমার যে হার সেটা কাল পর্যন্ত থাকবে। রাতে বৃষ্টি হলে কিন্তু এই যে অবস্থা রয়েছে এর অবনতি হতে পারে। শাওন। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে।
এদিকে প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর সদর। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা। গত মধ্যরাতে উত্তরের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিও হয়। শহর জুড়ে ঝড়ের তাণ্ডব। 1 ঘন্টায় লণ্ডভণ্ড উত্তরের জেলা দিনাজপুর সদর। গতরাত 1:30টার দিকে দিনাজপুর এবং রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর একাংশের উপর দিয়ে ঝড় বয়ে যায়। তবে মূল আঘাত ছিল দিনাজপুরে। প্রচণ্ড বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি হয়। শহরের বালুয়াডাঙ্গা মোড় হয়ে গৌড়ের শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর তোরও ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। বিদ্যুতের লাইন রাত থেকে নাই এবং কাছে রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক। বড় বড় গাছ ভাঙে ভাঙে দোকানগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, এখন আমাদের কি হবে। গাছপালা ভেঙে পড়ায় দিনাজপুর রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভেঙে পড়া গাছ সরিয়ে নিলে ভোরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছপালা, বিদ্যুতের তার, খুঁটি এবং অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উদ্ধারের টিম শহরের বিভিন্ন অঞ্চলে উদ্ধারের কাজ করে। ঝড়ে আম ও লিচু বাগানের পাশাপাশি ধান সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। সদর ছাড়াও বিরল, খানসামা ও চিরিরবন্দর উপজেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আম, কাঁঠাল, জাম, মেহগুনি, লিচু ভাঙে গেছে ঝড়ে। ডাল ভেঙে পড়ে গেছে, লিচু পড়ে গেছে, অনেক লিচু মাটিতে ছুটে পড়ে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সামগ্রিক কয়টি গৃহ বিধ্বস্ত হয়েছে বা আমাদের যে বৈদ্যুতিক পোল নষ্ট হয়েছে তার একটি সামগ্রিক ক্ষতিচিত্র আমরা তৈরি করার চেষ্টা করতেছি। ঝড়ে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন এলাকাতেও বাড়িঘরের ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতরে অনেক বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গত 3 দিন ধরে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানির দুর্গন্ধে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অল্প বৃষ্টিতেই জলবদ্ধ হয়ে পড়ে ডিএনডি বাঁধের ভেতরের এলাকাগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। 2 দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, খাল দখল করে স্থাপনা নির্মাণ ও ক্যানেলের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লালপুর, নন্দলালপুর, নয়ামাটি সহ কয়েকটি এলাকা 1 থেকে 2 ফুট পানির নিচে। শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। কি করবো পানি দিয়ে বুঝতে যাইতে এক বুক পানি, রোডও এক বুক পানি। আমরা বাইরে যেতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, কোথাও যেতে পারি না। এই মসজিদে প্রায় প্রতি 250, 300, 200 মুসল্লি নামাজ পড়ে একসাথে। এই সোমবার দিন ফজর থেকে শুরু করে, মঙ্গলবার দিন ফজর থেকে শুরু করে আজ পর্যন্ত এখন আমরা নামাজ পড়তে পারতেছি না। দীর্ঘকাল এই ভোগান্তি পোহালেও জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা সংকট নিরসনে এগিয়ে আসছে না। পানি নিষ্কাশনের পাম্পগুলো নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন। যদি খাল খনটা করে দেয়, ওটা দিয়ে ড্রেজার দিয়ে যদি বেকু দিয়ে যদি খালটা পরিষ্কার করে দেওয়া হয়, ওই লাইনটা করে দেয়, তাহলে এইটা 24 ঘন্টার মধ্যে পানি হয়ে যাবে। কোনোদিন বৃষ্টি পানি সই থাকবে না। হাঁটাচলা করা যায় না, নৌকা ভাড়া হয়ে যায় 30 টাকা, ভ্যান ভাড়া হয়ে যায় 50 টাকা। বাংছাবানা বাইর করতে পারি না, চাল সব কিছু নষ্ট হয়ে গেছে। দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রাণপণ চেষ্টা করছি। আর্থিক, মানসিক সকল প্রকার চেষ্টা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে করছি। সরকারের পাশাপাশি আমরাও জনগণের পক্ষ থেকে এই জলবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ চান ডিএনডি এলাকার বাসিন্দারা। আমিন বাবু, যমুনা নিউজ। রুদ্ররূপ ধারণ করেছে যমুনা নদী। হু হু করে বাড়ছে পানির উচ্চতা, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ভাঙন। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের 1.5 কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রমত্তারূপে যমুনা নদী তীব্র স্রোতের সাথে যোগ হয়েছে নদী ভাঙন। গেল 2 সপ্তাহে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। হুমকির মুখে নদী তীরবর্তী 1.5 কিলোমিটার এলাকার বাসাবাড়ি, বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন আমারে নিরুপায় কোনে যে আমরা দাঁড়াবো আমারে ঠাই ঠিকানা নাই। বাড়িঘর ভাঙ্গে দিতেছে, তাহলে এখন আমরা কি করব? আমরা কি করে খামো এখন? যদিও নদী ভাঙন থেকে এসব এলাকা রক্ষায় 650 কোটি টাকা ব্যয়ে 2019 সালে ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয় সরকার। সিসি ব্লক দিয়ে নদী তীরে নির্মাণ করার কথা ছিল রক্ষা প্রকল্পটি। তবে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের সমন্বয়হীনতায় 6 বছরও সেই কাজ হয়নি। খালি শুনি যে এত দেহের বাদে কাম করতেছে না, মনে করে এই মুরগের বস্তা নেই ও মুরা ফেলায় না। পানি উন্নয়ন বোর্ড জানায় আরও 1 বছর বৃদ্ধি হবে প্রকল্পের মেয়াদ। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে ভাঙন কবলিত এলাকা রক্ষার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এখনো জ্ঞান ফেরেনি নেত্রকোনায় মৃত নারীর পাশে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন সে। পরিবারের সন্ধান না পাওয়ায় শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। পুলিশের ধারণা মাকে হত্যার পর শিশুটিকেও মেরে ফেলার চেষ্টা চালানো হয়। পরিচয় খুঁজে পাওয়া গেলে এই ঘটনার রহস্য জানা যাবে বলে মনে করছে পুলিশ। অজ্ঞান অবস্থায় মাঝে মধ্যে এভাবেই চিৎকার করে উঠছে শিশুটি। মাথার পিছনে আঘাতের কারণে জ্ঞান ফেরেনি এখনো। পরিবারের কোনো সদস্যেরও খোঁজ মিলেনি। মৃত নারীর পাশ থেকে শিশুটিকে যারা উদ্ধার করেছিলেন ময়মনসিংহ মেডিকেলে দেখভাল করছেন তারাই। আমি কি করবো, আমার কষ্ট আমরা ভালো যাইতে পারতাছি না, যেহেতু নিয়ে আসছি অন্তত যাইতে পারতাছি না, এই অবস্থানে আছে। এই বাচ্চাটার এই গার্জিয়ানদের খুঁজা দিতে গেলে খুবই ভালো হয়। এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সমাজসেবা অধিদপ্তরের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটি এখন বিপদমুক্ত, তার চিকিৎসার ব্যবস্থা করছে হাসপাতাল। আমরা সব কিছু নিয়ে রেডি আছি, তার বাসস্থান, চিকিৎসা, তার ঔষধের ব্যাপারে আমরা সমাজসেবা কার্যালয় থেকে হেল্প করব। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা সুস্থ না হবে তার জন্য তার নিরাপত্তা, তার চিকিৎসা এবং যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করব। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নারীকে হত্যার পর শিশুটিকেও মাথায় আঘাত করা হয়। দুজনকে মৃত ভেবে ফেলে যায় হত্যাকারী। নিহতের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। সিআইডি, পিবিআই অন্যান্য সংস্থার মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড সার্চ করে তার তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ন্যাশনাল আইডিতে ম্যানুয়ালি আমরা চেষ্টা করছি অজ্ঞাত নারীর আইডেন্টিফিকেশনের জন্য। বুধবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাঁচা সড়ক থেকে মৃত নারীর পাশ থেকে উদ্ধার হয় শিশুটি। এরপর থেকে ময়মনসিংহ মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা চলছে তার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঝিনাইদহে একটি বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে চলছে তোলপাড়। ভুল চিকিৎসার অভিযোগ এনে মামলাও করেছেন স্বজনরা। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার চঞ্চল নূরজাহান দম্পতির মেয়ে সূচনা জান্নাত পড়ালেখা করত কালেক্টরেট স্কুলে। তার মরদেহ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়ে সহপাঠীরা। সূচনার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না শিক্ষক শিক্ষার্থীরা। পরিবার জানায় গত 26 এপ্রিল অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে সূচনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হয় অপারেশন। পরিবারের অভিযোগ এরপর আর তার জ্ঞান ফেরেনি। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
গত 23 মে মারা যায় সূচনা। স্বজনদের অভিযোগ, এমন করুণ পরিণতির কারণ ভুল চিকিৎসা। মোজাম্মেল ডাক্তার এবং রেজা সেকান্দার এরা ভুল ট্রিটমেন্ট করে আমার মেয়ের আজকে আমার বুক থেকে তারা ছিনিয়ে নিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তবে ভুল চিকিৎসা কিংবা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অ্যানেস্থেশিয়া চিকিৎসক। অপারেশন হয় 26 তারিখ রাত 8টায়। পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ থাকার কারণে আমরা তাকে কেবিনে শিফট করি। পরবর্তীতে যে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন আমরা 6 জন ডাক্তার মিলে সারা রাত ধরে তার চেষ্টা করি, চিকিৎসা করি। খিঁচুনি থাকার কারণে আমরা নিমসে পাঠাই। তো সেখানে সিট না থাকার কারণে তার ইবনে সিনায় ভর্তি হয়। এখানে চিকিৎসার 8 দিন পরে যে সূচনা আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি বেসরকারি হাসপাতালটি পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা কথা বলেন অভিযুক্ত 2 চিকিৎসক ও সূচনার বাবার সাথে। অপারেশনের বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট ছিল সকলের জবানবন্দি নিয়েছি। আমরা ওটিটা দেখেছি যে যেভাবে থাকার কথা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে আছে কিনা। আমরা মোটামুটি সবগুলোই ত্রুটি পাওয়ার মতো তেমন কিছু দেখি নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় স্বজন, এলাকাবাসী ও সূচনার সহপাঠীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরে অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার AAPTCর 12তম বার্ষিক সাধারণ সভা ও ওয়ার্কশপ শেষ হয়েছে। দুপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণের সাথে জড়িত সংস্থাগুলোকে 21 শতকের চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। এই সম্মেলন আরও প্রশিক্ষিত ও দক্ষ করে তুলবে অংশগ্রহণকারীদের। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুন্দরবন উপকূলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 4 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। দুপুরে বাগেরহাট, মোংলা, জয়মনির ঘোল এলাকা থেকে শুরু হয় কার্যক্রম, চলে খুলনা কয়রার দক্ষিণ বেতকাশি এলাকা পর্যন্ত। বিতরণ করা হয় চাল, ডাল, লবণ, বিশুদ্ধ পানির পাশাপাশি দেওয়া হয় পোশাক, দেওয়া হয়েছে ওষুধও। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য টিনও বিতরণ করেছে কোস্টগার্ড। এসব সহায়তা পেয়ে স্বস্তি জানিয়েছে উপকূলের মানুষ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজশাহীর বাজারে গুটি আমের পর উঠতে শুরু করেছে সুস্বাদু গোপালভোগ। সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে, তাই এখন বিক্রি-কিনিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। আর এক সপ্তাহ পরই পুরো দমে জমে উঠবে আমের এই বৃহৎ হাট। এবছর আমের কিছুটা স্বল্পতা থাকায় দাম বেড়েছে দ্বিগুণ। ঢাকার পাইকারি ক্রেতারা তাই আগের তুলনায় কম আম কিনছেন। দাম কিছুটা কমার অপেক্ষায় স্থানীয় ক্রেতারা। হাটে আসছে গুটি, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম। এবছর গাছে স্বল্প আম থাকলেও দাম ভালো থাকায় খুশি কৃষকরা। প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাচ্ছেন তারা। হাটে গুটি আমের স্বাদে সুস্বাদু গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ আম এসেছে। হিমসাগর আম উঠবে 30 মে থেকে। মন ভেদে এখন গোপালের দাম উঠেছে 2400 থেকে 2800 টাকায়। গুটি জাতের আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা মনে। কৃষক লাভবান হবে, কিন্তু ফলন কম, মানে আম যা হওয়ার কথা হয়নি। দাম বেশি, কিন্তু এর খরচও বেশি লোকের। আমের অবস্থা অত্যন্ত ভালো, বাজারে পর্যাপ্ত আম আসা শুরু হয়েছে। আমের বাজার জাঁকজমক হতে হলে আরো 1 সপ্তাহ পরে আম পুরাপুরি ভাঙা শুরু হবে। তবে দাম বেশি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ আম কিনতে আসা ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যাপারীদের। এই বছর আমের দাম বেশি ডবল। এই গুটি হচ্ছে 17, 18, 19, 2000 পর্যন্ত। এবার আমের দাম মনে করেন গেছে এবারের তুলনায় ডবল। মানে গেছে এবার গুটি আম কিনতাম 800, 700, 900, 1000। এইবার গুটি প্রথমের 1500, 1600, 2000। খুচরা ক্রেতারা আম দেখেই হাট ঘুরছেন। দাম কমলে কেনার প্রত্যাশা করছেন। 70 টাকা কেজি এখনই চাচ্ছে, তো সমস্যা হবে না, এই আমকে আমরা কিনে খাইতে পারবো, এনে যে দেখে দেখে চলে যাচ্ছে। প্রতি বছর বানেশ্বর সরকারি কলেজ মাঠে আমের হাট বসলেও এবার এ মাঠে হাটের অনুমতি মেলেনি, তাই রাজশাহী ঢাকা মহাসড়কে বসেছে এই হাট। আমাদের এখানে ধরেন 200-র মতো আড়তদার আছে। আমরা এখানে কমিশন সিস্টেমে কাজ করি, যেরকম লেবার খরচ আছে, খাজনা আছে, পেপার সুতলি যেগুলো লাগে, ওই যে ভাইরা আসে তারা হলো আমরা ওদের কাছ থেকে মিটাই নিই যে ভাই এত টাকা কেটে খরচ পড়বে আপনারা হলো, আর গাড়ি ঘোড়ার সুবিধা ইনশাল্লাহ আমাদের হাটে।
আর কিছুদিন পরেই বানেশ্বর থেকে শত শত ট্রাকে আম যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এবছর রাজশাহীতে আমের বাণিজ্য ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকার বেশি, যার সিংহভাগ বিক্রি হবে বানেশ্বর হাট থেকে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।